গড়িয়ে বিকেল হবে হবে ভাব, তবে এখনো পুরোপুরিভাবে সূর্যের তেজ কমেনি। আমি এখন রুদ্র মির্জার রুমে বসে আছি। আমাকে তখন অগোছালো অবস্থায় দেখে উনি রাগিয়ে চোখে তাকিয়েও কিছু না বলে ওয়াশরুমে চলে গিয়েছেন। আর আমিও জ্ঞান হারাতে হারাতে বেঁচে গিয়েছিলাম। নিজেকে এখন গুছিয়ে নিয়ে বিছানায় বসে আছি। কিছুক্ষণ পর উনি বের হলেন। তারপর আলমারি থেকে কাপড় নিতে গিয়ে আমার দিকে তাকিয়ে রেখে বললেন, আলমারির এই অবস্থা কেন? এখানে কি গরু ছাগল থাকে? উনার রাগের কারণ বুঝতে না পেরে আমি কাঁপা কাঁপা পায়ে বিছানা থেকে নেমে আলমারি একটু কাছে গিয়ে দেখলাম আমার সব জামা কাপড় রাখা, তবে এলোমেলো ভাবে ভাঁজ করা। আমি আবারও ভয় পেলাম। এখন নিশ্চয়ই উনি আমাকে চড় মারবেন। আমি ভয়ে ভয়ে মুখে হাত দিয়ে আস্তে করে বললাম, আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি। উনি আমার কথা শুনে আরো রেগে গেলেন। কঠোর কণ্ঠে বললেন, আমার এলোমেলো একদম পছন্দ না। নিজেকেও গুছিয়ে রাখবে, তা সাথে নিজের জিনিসও। আর হ্যাঁ, রুম সব সময় পরিষ্কার রাখবে। চুল এলোমেলো যেন না দেখি। আর আজকে যেভাবে ছিলে সেইভাবে থাকার আগে দরজা লক করছো কিনা ভালোভাবে দেখে নিবি। আসুনো, ওয়াশরুমে আমার কাপড় রাখা আছে, সেগুলো ধুয়ে দিবে। বউ থাকতে কাজের লোক কাপড় ধুয়ে দিক, সেটা আমি চাই না। আর মাঝে মাঝে আমি ধুয়ে নিব। এখন আমার লেট হচ্ছে, তাই তুমি ধুয়ে দিবে। উনার সব কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। আর মনে মনে ভাবতে লাগলাম, আমার মতো এলোমেলো অগোছালো এই দুনিয়াতে আর কি আছে কিনা আমার সন্দেহ। কি থেকে কি হয়ে যাচ্ছে আমার জীবন। এমন জামাই কপালে ছিল কেন? তারপর কি বললেন ওনার কাপড় ধুয়ে দিতে? আমার নিজের কাপড় ওয়াশরুমে 3-4 দিন পরে থাকে, আর আমি কিনা ওনার কাপড় ধুয়ে দিব? মনে মনে ওনাকে হাজারো বকা দিলেও ভয়ে মুক্ত শব্দ করিনি। আমার খুব কান্না পাচ্ছে। জীবন আমার তেজপাতা হয়ে গেল শুধুমাত্র ওই রানী মির্জা মানে মারিয়ার দাদির জন্য। বুড়িটা একমাত্র শিক্ষা দিতে মন চাচ্ছে। উনি আমার এমন চিন্তা ভাবনার মধ্যে ধমকে উঠে বলেন, এই যে রুগী কি বলছে কানে গেছে? উনার ধমকে আমি ভয়ে কিছুটা পিছিয়ে গেলাম। তারপর জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, কানে গিয়েছে। আমি এক্ষুনি সব করে দিচ্ছি বলতে বলতে কাজে লেগে পড়লাম। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজে অন্য রুম ত্যাগ করলেন। ভাইয়া, রুদ্র মির্জা নাকি বিয়ে করে ফেলছে? চৌধুরী চোখ মুখ শক্ত করে বললেন, হ্যাঁ, খবরটা আমিও শুনেছি। ফারিয়া চৌধুরী কেঁদে কেঁদে বলল, কিন্তু ভাইয়া, তুমি না বলেছিলে ওর বাবার সাথে আমার আর তার বিয়ের কথা বলবে? আমি বলে দিচ্ছি, ওর সাথে আমার বিয়ে না হলে আমি সুইসাইড করব। রিয়ান দ্রুত বোনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, আমি যখন বলেছি বিয়ে তোর সাথেই হবে, আর রুদ্র বিয়েটা একটা ভুল বোঝাবুঝির কারণ হয়েছে। আমি যতটুকু খবর পেয়েছি, মেয়েটা রুদ্র ভালোবাসে, তো দূর পছন্দও করে না। ফারিয়া ফুপিয়ে উঠে বলল, সত্যি তো? আমি কিন্তু কখনো তোমার কাছে কিছু চাইনি, শুধুমাত্র রুদ্র ছাড়া। আমি ওকে ভালোবাসি ভাইয়া। রিয়ান আদরের হাতে ভনির মাথা হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার পুতুল যা চাইবে আমি তাকেই তাই দিব। দরকার পড়লে ওই মেয়েটাকে ওর জীবন থেকে সরিয়ে দিব, তাও তুই কষ্ট পাস না। রিয়ান চৌধুরী আর ফারিয়া চৌধুরী তারা আপন দুই ভাই বোন। ছোটবেলায় তাদের মা বাবা মারা যান। কিভাবে মারা যান কেউ জানেন না। তখন থেকে রিয়ান ফারিয়াকে আগলে রাখেছেন। নিজে অনেক কষ্ট করে এত কিছু করেছে। তার বোন ছাড়া এই দুনিয়াতে আর কেউই নেই। আর তার চাচা আর মামারা ছোটবেলা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তাই এখন সেও তাদের খোঁজ খবর রাখে না। রিয়ান পলিটিক্স এর পাশাপাশি নিজের ব্যবসা সামলায়। রিয়ান অনেক আগেই লেখাপড়া শেষ করেছে, আর ফারিয়া এবার অনার্স ফাইনাল ইয়ারে। বাসায় একবার রহিম মির্জাকে দাওয়াত করেছিলেন তারও ব্যবসা পার্টনারশিপ করার জন্য। তখন ওনার সাথে এসেছিল রুদ্র মির্জা, আর সেদিন তাকে দেখে তার বোন পছন্দ করে সেখান থেকে আস্তে আস্তে ভালোবেসে ফেলে। এখন যেভাবে হোক রুদ্র আর তার বোনের বিয়ে দিতেই হবে। আর একটা মাত্র বোন, সে বোনের জন্য সবকিছু করতে পারবে। তুমি এত নিষ্ঠুর হবে আমি ভাবিনি নূরের মা। একদম নূরের মা বলে ডাকবে না, বলে দিলাম। আমি শুধুমাত্র লিওনের মা, বেশ। আর কারো মা না, না হতে চাই। নিষ্ঠুর কেন হব না? নূর কার মতো হয়েছে তুমি বুঝতে পারছো না? লিয়ান জামান বলেছেন, তুমি বড় নিষ্ঠুর মা।
তুমি এমন হবে আমি জীবনেও ভাবিনি। নূরের না তুমি খবর নিচ্ছ, আমাকে নিতে দিচ্ছ। দেখবে এই নূর একদিন তোমার কাছে আসবে। এই যে ছেলেকে নিয়ে এত অহংকার করছো, সে অহংকার একদিন ভেঙে চুরে হয়ে যাবে। কথা মিলিয়ে নিও। রাহেলা খান চিল্লিয়ে উঠে বললেন, খবরদার, আমার ছেলেকে নিয়ে বাজে কথা বলবে না। ওই মেয়েটার জন্য নূরকে আমার জীবনেও লাগবে না, বললেন। উনি রুম চলে গেলেন। লিয়ান জামান উনার যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন। উনার নূরের কথা ভীষণ মনে পড়ছে। মেয়েটা যে সহজ সরল কেমন আছে সেটাও ভাবতেই উনার চোখের জল ভেজে গেল। আজ বিয়ে 5 দিন হয়ে গেল, এখনো উনার দেখা মেলে না, শুধু রাতে। আগে কোথায় থাকেন, কই যান, আমার জানা নেই, না জানতে চাই। উনার থেকে যে দূরে দূরে আছি সেটাই অনেক। এই কয়েকদিন শাড়িটা আমি বেশ ভালোভাবে পরতে পারি, সামলাতেও পারি। ঘরের কাজগুলো এখনো সঠিকভাবে করতে পারি নাই, তবে চেষ্টা করি। আর এই জন্যের মধ্যে ভাবি আমি আর মারিয়া প্রচুর আড্ডা দিয়েছি। অবশ্য সেখানেও দাদি শাশুড়ি নাক গলিয়েছিলেন, তবে পাত্তা পাননি। ডিনার করে রুমে আসলাম ঘুমাতে। উনি নাকি বাইরে থেকে খেয়ে আসবেন, তাই কাউকে অপেক্ষা করতে মানা করেছেন। রুমে আসতে আব্বুর কথা খুব ভাবে মনে পড়লো। সবসময় মনে পড়ে, তবে আমি নিজেকে সেইটাই ব্যবস্থা রেখেছিলাম। কিন্তু ওই যে দিন শেষে আবার মনে পড়ে, আচ্ছা ওনারা কি আমাকে দেখতে আসবেন না? সত্যিই কি আম্মু আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না? এইসব ভাবতেই চোখে ছল ছল করে উঠল। তাই আমি এতদিন বন্ধ থাকা ফোনটা অন করলাম। তারপর আব্বুকে কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। আমি ওনাকে বারবার ট্রাই করলাম, কিন্তু বন্ধ। ভয়ে ভয়ে আর আম্মুকে ফোনে কল দিনি, হয়তো উনি রেগে যাবেন আর আমার মুডটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি দ্রুত শাড়ি বদলে ঘুমানোর জন্য আরামদায়ক কাপড় গায়ে জড়িয়ে ফোনে ফেসবুক স্ক্রল করতে লাগলাম। পা একটা বিছানা উঠানো, আরেকটা নিচে রাখা দুল দিচ্ছি আর এলোমেলো ভাবে শুয়ে টিম আপার ভিডিও দেখছি। আমি মোবাইলে একবার মন দিলে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে বুঝতেই পারি না। আমি পাক্কা মোবাইল প্রেমিক। ক্রিম আপার উল্টাপাল্টা ইংরেজি শুনে হাসতে হাসতে আমি সারা বিছানা ঘোরাঘুরি খাচ্ছিলাম এক প্রকার। কিন্তু হুট করে দরজার দিকে চোখ যেতে আমি থমকে গেলাম, কারণ দরজার সাথে ঠেকিয়ে রুদ্র মির্জা এক মনে আমার দিকে তাকিয়ে আছেন। উনার এমন তাকানো দেখে ভয়ে আমি বসে পড়লাম। হাত পা অলরেডি কাঁপতে শুরু করে দিয়েছেন। মনে মনে ভাবছি উনি কখন এলেন। উনি আস্তে আস্তে আমার দিকে হেঁটে আসলেন, তারপর আরেকটা আমার কাছে এসে এক ভ্রু উঠিয়ে বললেন, তোমার মোবাইলে আছে, আগে জানতাম না তো। আর এইসব কি পাউল ভিডিও দেখছো? এত যখন আজাইরা সময় পেয়েছ তখন পড়তে বসতে, মোবাইল দেখার মানে কি? বেশ, উনার এই শান্ত গলায় শাসনটা যথেষ্ট ছিল আমার সারা শরীর কাঁপতে। আমি কাঁপতে কাঁপতে ঠুটে বললাম, আসলে আমার ঘুম পাচ্ছিল না, আর এখন পড়ারও ইচ্ছে হচ্ছিল না, তাই একটু ক্রিম আবার চমলক্য ওয়েলার ভিডিও দেখছিলাম, তাই তাড়াতাড়ি মুখ হাত দিয়ে ফেললাম। কি বলে ফেললাম, এই জন্যই মারিগুলো সব সারা বিছানায় ছড়ানো। রুদ্র বেশ বিরক্তই হলো। তার মতো একজন অগোছালো পারফেক্ট স্ট্যান্ডার্ড পার্সোনালিটি মানুষের এমন একটা আত্মপাগল রোগী অগোছালো মেয়ে তার জীবনসঙ্গী হবে সেটা জীবনেও ভাবেনি। সে সব সময় শান্ত ভদ্র চুপচাপ স্বভাবের মেয়ে চেয়েছিল নিজের লাইফে, যাকে সে বলতে পারবে, যাকে কিছু না বললেও সে বুঝে যাবে। কিন্তু ভাগ্যটা অসহায় হলো না। এইসব ভেবেই নূরকে ভালোভাবে শুয়ে দিয়ে নিজের সব ফাইল গুছিয়ে রেখে ঘুমাতে চলে আসলো। সকালের দিকে সবাই ব্রেকফাস্ট করতে বসলাম। আজকে শুক্রবার, তাই সব বন্ধ, সব পুরুষেরা ঘরে আছেন। আমি কোনো কাজ ভালোভাবে না পাওয়াকে খাবার টেবিলে আনা নেওয়ার কাজ দেওয়া হয়েছে। এক তো শাড়ি পরে আছে, আর দ্বিতীয়ত হাতের বালা। বিরক্তিতে সারা শরীর ঘিঘি করতে লাগলো, তাও বাধ্য হয়ে করতে হচ্ছে। খাবার সব টেবিলে আনার পর এক এক করে সবাই এসে বসলো। শ্বশুর বাবাকে যতটুকু কঠোর ভেবেছিলাম ততটুকু উনি নন। উনি অনেক ভালো মনের মানুষ, শুধু চেয়ারম্যান হিসেবে একটু রাগী।
উনি বললেন দাদি শাশুড়ির পাশে আর ওনার পাশে শাশুড়ি মা, তারপর বড় ভাই মাহিন মির্জা, তারপর ওনার 2 বছরের ছেলে আফরান মির্জা, তারপর বললেন তানিয়া ভাবি, আর অন্য পাশে আমি আর রুদ্র মির্জা। খাবারে সব সময় শাশুড়ি মা সবাইকে নিয়ে নিয়ে দেন, এটা ওনার একটা ইচ্ছা। তারপর শ্বশুর বাবা আর বড় ভাই রুদ্র মির্জার কথা বলছেন, আমরা মেয়েরা খেয়ে বলছি চুপচাপ। উনাদের কথা শেষে দাদি হঠাৎ আমাকে বলে উঠলেন, এই জ্ঞান হারানো মাইয়া, শোনো, আমগো এখানে তাড়াতাড়ি বাচ্চা লইতে হয়। তুমি আবার মডার্ন মাইয়াগোর মতো বছর খানিক পর নিতে যাইও না। বড় নাতবউ ও পড়ালেখা করছে, কিন্তু বাচ্চাও সামলাচ্ছে। যতদিন জীবিত আছে ততদিন নাতিপুতির ঘরে পুতনিও পালতে চায়। উনার কথা শুনে রুদ্র বিস্ময় খেলেন। দাদির কথা শুনে রাগ হলো, তাই এক প্রকার মুখ ফসকে বলে ফেলেন, আমি কেন এখন বাচ্চা পালবো, আমি নিজে এখনো বাচ্চা। উনার প্রতি আগেই রাগ ছিল, তাই হালকা রেগে বললাম, আপনার এত বাচ্চার পালার ইচ্ছে হলে আপনিই বরং বাচ্চা পয়দা করুন। বেশ, কথাটা বলে বুঝতে পারলাম কেলেঙ্কারি আমি করে ফেলছি। ভয়ে ভয়ে রুদ্র দিকে তাকালাম। উনি আগুন চোখে তাকিয়ে আছেন আমার দিকে, যা মানে আমার আজ খবর, তোমার খবর আছে। আমি আরো ভয়ে ভয়ে সবার দিকে তাকালাম। শ্বশুর বাবা থেকে শুরু করে সবাই মিটমিট হাসছেন, তবে দাদি আমার দিকে তাকিয়ে বেঞ্চি কাটলেন। আর এক প্রকার লজ্জা নিয়ে আমি ব্রেকফাস্ট শেষ করলাম। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ভুলগুলো ধরিয়ে দিবেন।